গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ চতুর্দশ পর্ব। কথা দেওয়ার কথা আলাদা, তবে শম্পার মা বাপ খুব একটা খারাপ অবস্থায় নেই, যদিও খারাপের ভান করছেন। আসলে কিন্তু মেয়ের খবর তারা অনেক দিনই পেয়েছেন। পারুলের ছেলে মোহনলাল জানিয়ে দিয়েছিল তার মামার বাড়িতে। মামাদের সঙ্গে 7 জন্মের যোগাযোগ নেই, তাতে কি, এরকম এমার্জেন্সি কেসে সেসব মান অভিমান মনে রাখা চলে না। অবশ্য মামার বাড়িতে খবর দেবার উদ্দেশ্যটা ঠিক মামার দুশ্চিন্তা দূর করার জন্যে নয়। ভেবেছিল খবর পেলেই মামা মেয়েকে ঘাড় ধরে নিয়ে চলে আসবে আর সেই অসভ্য বাঁদরটাকে পুলিশে ধরিয়ে দেবে। বুদ্ধিমান মামা সেদিক দিয়ে যায়নি। পারুলের কাছে আছে, এরপর আর কি আছে। কিন্তু অনামিকা তা জানতেন না। অনামিকা তাই ভাবতে ভাবতে নামলেন কিভাবে কথাটা উত্থাপন করবেন। ওরা যদি বলে, কই চিঠিটা দেখি। নিচে এলেন। খাবার ঘরের সামনে ছোট বৌদি দাঁড়িয়ে। অনামিকাকে দেখেই বলে উঠলেন, এসেই উপরে উঠে গেলে, একটা কথা বলার ছিল। চকিত হলেন অনামিকা। ব্যাপারটা কি? কি কথা বলার জন্য উনি এমন মুখিয়ে দাঁড়িয়ে আছেন? সত্যবানকে কেউ দেখেছে নাকি অনামিকার সঙ্গে এক গাড়িতে আসতে? হয়তো তাই। তার মানে কাঠগড়ায় তুলবেন ইনি ওর ননদিনীকে। অনামিকা শান্ত হাসি হেসে বললেন, কি বলো? বৌদি বললেন, আচ্ছা এখন থাক, খেয়ে নাও আগে। বৌদির গলার সুরে যেন ঈষৎ করুণা, যেন যা বলবেন খাইয়ে দাইয়েই বলবেন। অর্থাৎ বক্তব্যটা অন্য ধরনের, কিংবা ফাঁসি দেবেন, তাই তার আগে খেয়ে নেবার কি আছে? কি হয়েছে? হঠাৎ কি হলো? বললেন অনামিকা দাঁড়িয়ে পড়ে। কিন্তু কি হয়েছে, কি হলো, তা কি অনামিকার ধারণার ধারে কাছে ছিল? অথচ একেবারে না থাকার কথাও নয়। 80 বছর বয়স হয়েছিল সনৎ কাকার। কিন্তু সেটাই কি সান্ত্বনার শেষ কথা? বয়স হয়েছিল, অতএব পৃথিবীর ক্ষতির ইতিহাসের খাতায় আর তার নাম উঠবে না? তার চলে যাওয়ার দিকে উদাসীন হয়ে তাকিয়ে থাকবে পৃথিবী? পৃথিবীর হিসেবে তাই বটে। তাই অনামিকার কানের মধ্যে একটা ঘর ঘর শব্দ যেন বলেই চলেছে, অবশ্যই দুঃখের কিছু নেই, বয়স হয়েছিল। বয়স হয়েছিল, অতএব তার আর পৃথিবীর কাছে কোনো পাওনা নেই। তার জন্য যদি কোথাও কোনোখানে হাহাকার ওঠে, সেটা হাস্যকর আতিশয্য। সোনা পুরনো হয়ে গেলে তার মূল্য কমে যায় না, অথচ ভালোবাসার পাত্র পুরনো হয়ে গেলে তার মূল্য কমে যায়, কারণ সে আর প্রয়োজনে লাগছে না। বিচার করে দেখো, শোকের মূল কথা প্রয়োজনীয় বস্তু হারানো। যে যত প্রয়োজনীয় তার জন্য তত শোক। যে পৃথিবীর আর কোনো প্রয়োজনে লাগছে না, লাগবে না, তাকে অম্লান চিত্তে বিদায় দিয়ে বলো, বয়স হয়েছিল। বলো, মানুষ তো চিরদিনের নয়। আর যদি কিছুটা সৌজন্যের আবরণ দিতে চাও তো বলো, মৃত্যু অমোঘ, মৃত্যু অবধারিত, মৃত্যু অনিবার্য। মৃত্যুর মতো সত্য আর কি আছে? অতএব যার ভেতরে ঋণের বোঝা, যার চিত্তে মূল্য হ্রাসের প্রশ্ন নেই, তাকে সকলের সঙ্গে গলা মিলিয়ে বলতে হবে, তা তো সত্যি। তার আর বলা সাজবে না, ঠিক এই মুহূর্তে খাবার থালার সামনে বসা শক্ত হচ্ছে আমার। তাছাড়া অনামিকা জানেন, ওই অক্ষমতাটুকু প্রকাশ করার সঙ্গে সঙ্গে মুঠো মুঠো সান্ত্বনার বাণী এসে হৃদয়ের গভীরতর অনুভূতিটির ওপর হাতুড়ি বসাবে। সেই সঙ্গে আরও একবার স্মরণ করিয়ে দেবে লোকে, যার জন্যে তোমারই অক্ষমতা, তার বয়স হয়েছিল। তার থেকে অনেক ভালো খাবার পাত্রের সামনে নিঃশব্দে গিয়ে বসা, নীরবে যতটুকু সম্ভব গলা দিয়ে নামানো। কিন্তু তাতেই কি পুরো মুক্তি পাওয়া যায়? অনামিকাকে যারা ভালোবাসে, অনামিকার জন্যে যাদের দরদ মমতা,
তারা কি ব্যস্ত হয়ে বলবে না, এ কি হলো, একটা গ্রাসও তো মুখে দিলে না, সারাদিন পরে বাইরেও তো কোথাও কিছু খাও না তুমি, ছি ছি, এই সবই যে পড়ে রইল, এই জন্যই বলেছিলাম খাওয়া দাওয়ার পরে শুনো। তুমিও ব্যস্ত হলে আমিও বলে ফেললাম, আমারই অন্যায়, পরে বললেই হতো। আচ্ছা, অন্তত দুধটুকু খেয়ে নাও। অনামিকাকে এমন করে মায়া মমতা দেখাবার সুযোগ সংসার কবে পায়? ভাগ্যক্রমে আবার অনামিকার স্বাস্থ্যটাও অটুট, কাজেই ওদিকে সুবিধে নেই। অথচ যারা ভালোবাসে তাদের তো ইচ্ছে করে কখনো দুটো মমতার কথা বলি। তাই ছোট বৌদি, যে ছোট বৌদির ঠিকরে ওঠা ছাড়া কথা বলার অভ্যেস নেই, তিনিও নরম গলায় বললেন, জানতাম এই খবর শুনে তোমার মনটা খারাপ হয়ে যাবে। সত্যি নিজের কাকার মতোই ভালোবাসতেন তোমায়, আর তুমিও সেরকমই ভক্তি শ্রদ্ধা করতে। কিন্তু আক্ষেপের তো কিছুই নেই, যেতে তো একদিন হবেই মানুষকে। অনামিকাকে জ্ঞান দিচ্ছেন ছোট বৌদি। বয়সে অনামিকার থেকে ছোট হলেও দাদার স্ত্রী হিসেবে সম্পর্কটা মর্যাদার। দুধটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলে উঠে পড়লেন অনামিকা। তারপর এক মুহূর্তে দাঁড়িয়ে পড়ে বললেন, হ্যাঁ, তোমাকেও একটা খবর দেবার ছিল, সুখবর। শম্পার একটা চিঠি পেয়েছি আজ। ও চন্দননগরের শেষদির বাড়িতে রয়েছে। চন্দননগরের শেষদির বাড়িতে শম্পা রয়েছে, এই খবরটা ছোট বৌদির কাছে আন করা কথা নয়, আকস্মিকও নয়। তবু সেটা দেখানো দরকার, পরিস্থিতি যখন সেইভাবেই সাজানো। ছোট বৌদিকে তাই চমকে উঠতে হয়, বলে উঠতে হয়, তার মানে শেষদির কাছে, আর আমরা মরে পড়ে আছি? তোমার ছোটদা তো তলে তলে পৃথিবী উটকাচ্ছেন। অনামিকা শুধু বললেন, সেই তো। যে খবরটির প্রত্যাশায় দিনরাত্রির সমস্ত মুহূর্তগুলি ছিল উন্মুখ হয়ে, যে খবরটির জন্য সমস্ত মনটা যেন উথলে উঠবার অপেক্ষায় উদ্বেলিত হয়েছিল, সেই খবরটা কি একটা ব্যর্থ লগ্নেই এসে পৌঁছল। আর এমন হাস্যকরভাবে পরিসমাপ্তি। এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, এত দুশ্চিন্তার পর এই বাপের ওপর রাগ করে পিসির বাড়ি গিয়ে বসে আছেন মেয়ে। কি লজ্জা, কি লজ্জা! সত্যি যেন লজ্জাই করল অনামিকার ওই হাস্যকর খবরটা দিতে। এর থেকে অনেক ভালো ছিল শম্পা যদি একটা বিপদের মধ্যে গিয়ে পড়ে অনেক কষ্ট পাওয়ার খবর জানাতো। মনের অগোচর পাপ নেই, সত্যি মনে হচ্ছিল অনামিকার, শম্পা কেন কোনোখান থেকে বিপন্ন হয়ে একটা চিঠি দিল না, অথবা শম্পা কেন সগৌরবে খবর পাঠাতে পারল না, পিসি, বিয়েটা মিটিয়ে ফেলেছি, এখন ভাবলাম তোমাদের সেই শুভ খবরটি জানানো দরকার, তোমাকে জানালেই সবাই জানবে। তা নয়, এমন দিনহীন একটা খবর পাঠিয়েছে যে অনামিকার সেটা পরিবেশন করতে লজ্জা করল। তবু ঠিক পরিবেশনের মুহূর্তে ওই খবরের ওপর যদি আর একটা হিমশীতল খবর এসে না পড়ত। এখন কার কথা ভাবতে বসবেন অনামিকা, যার কাছে আকণ্ঠ ঋণের বোঝা, অথচ জীবনের কোনোদিনই শোধ করা যায়নি, অথবা যা শোধ করা যায় না, শুধু আপন চিত্তের মধ্যে নিমগ্ন হয়ে স্মরণ করতে হয় মাথা নত করে, তার কথা? না ওই মেয়েটা যে দুহাত বাড়িয়ে ছুটে আসতে চাইছে এক গভীর বিশ্বাসের নিশ্চিন্ততায়, তার কথা? শম্পা জানে সে যতই দোষ করুক, যতই উৎপাত ঘটাক, অনামিকার হৃদয় কোটরে তার অক্ষয় সিংহাসন পাতা। ছোট বৌদি এবার সক্ষেত্রে নামেন। কিন্তু এও বলি ভাই, শেষদির কি উচিত ছিল না তলে তলে খবরটা আমাদের দেওয়া? আমরা কোন প্রাণে রয়েছি সেটা তিনি টের পাচ্ছিলেন না? অনামিকার দাঁড়াতে ইচ্ছে করছিল না, ইচ্ছে হচ্ছিল এই আলো আর শব্দের জগৎ থেকে সরে গিয়ে একটু অন্ধকারের মধ্যে আশ্রয় নিতে। কিন্তু সেই ইচ্ছে মিটবে কি করে? খাল কেটে কুমির তো নিজেই আনলেন। অনামিকা কি বুঝতে পারেননি শম্পার খবরটা দেবার সঙ্গে সঙ্গেই এই শব্দের কুমিরটা তাকে গ্রাস করতে আসবে, সহজে ছাড়িয়ে নিয়ে পালাতে পারবেন না? বুঝতে পেরেছিলেন বই কি, হয়তো সেই জন্যেই একটু ইতস্তত করেছিলেন, ভেবেছিলেন
আপাতত ভুলে যাওয়ার ভান করলে কি হয়? যদি আগামীকাল সকালে বলা যায়, দেখো বাড়ি আসতে না আসতেই ওই খবরটা পেয়ে শম্পার চিঠিটার কথা হঠাৎ ভুলে গিয়েছিলাম, তাহলে? কিন্তু তাহলে কি আরও বহু শব্দের ঝাঁকের মুখে পড়তে হতো না? হিসেব হতো না অনামিকের কাছে কার মূল্য বেশি, যে হারিয়ে গেল না যে হারিয়ে গিয়ে ফিরে এলো? ভবিষ্যতের সেই শব্দের ঝাঁকের ভয়ে অনামিকা ইতস্তত করেও এখনই খালটা কাটলেন। তাছাড়া মমতা বোধও কি কিছু কাজ করেনি? মনে হয়নি খবরটা পেয়ে বাঁচবে মানুষটা? কিন্তু বেঁচে গেলে কি বর্তে যাবে মানুষ? অন্যের উচিত অনুচিতের হিসেব নিতে বসবে না? অনামিকা নিষ্প্রাণ গলায় বললেন, খুবই ঠিক, বোধহয় শম্পা খুব করে বারণ করে দিয়েছিল। বাহ, বেশ বললে ভাই। ছোট বৌদির ক্ষণপূর্বের মমতাটুকুর আর পরিচয় পাওয়া যায় না। তিনি রীতিমতো ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ গলায় বলেন, তোমাদের বনে বনে এক অন্য বিধাতার গড়া বাবা। ও যদি বারণ করেই থাকে, করবেই তো। যে মেয়ে বাপের উপর তেজ করে বাড়ি ছাড়ে, সে আর খবর দিতে বারণ করবে না? কিন্তু সেটা একটা ধর্তব্যের কথা হলো না, সেটা অনামিকাও মনে মনে স্বীকার না করে পারেন না। শেষদির ওপর দুরন্ত একটা অভিমানে তারও তো মনটা কঠিন হয়ে উঠেছিল। তবু সায় দেওয়ার একটা দায়িত্ব আছে, সেটা যেন গলা মিলিয়ে নিন্দে করার মতো মনে হলো অনামিকার। তাই আসতে বললেন, মেয়েটা তো বড্ড জবরদস্ত কিনা? ছোট বৌদি এতক্ষণ নিজস্ব ভঙ্গিতে ঠিকরে উঠতে পান। বলে ওঠেন, বললে তুমি রাগ করবে ভাই। বাইরে তোমার কত নাম ডাক, কত মান সম্ভ্রম। তোমার বুদ্ধি নিয়ে কথা বলা আমার মতো মুখ্যুর সাজে না। তবু না বলে পারছি না। পিসির আশকারাতেই মেয়ে অত দুর্ধর্ষ হয়েছে। এই অভিযোগ আজ নতুন নয়। সুযোগ পেলেই কথা বলে থাকেন ছোট বৌদি, বলে আসছেন চিরকাল। আজ তো একটা মোক্ষম সুযোগ পেয়েছেন, তাই চুপ করে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই নামডাকওয়ালা মান্যগণ্য অনামিকা দেবীর। ছোট বৌদি আবারও শুরু করেন, এখন আবার আরও পৃষ্ঠবল বাড়ল। যে পিসিকে জন্মের চোখে দেখেনি, তার আবার সোহাগ জুটল। তলে তলে চিঠি চাপাটি চলত নিশ্চয়ই, নইলে মেয়েরই বা এত দুঃসাহস আসে কোত্থেকে? আর চট করে ওখানে গিয়েই বা ওঠে কেন? যাক, তোমাদের আর দোষ কি দেব? আমারই কপাল। নিজের মেয়েকে কখনো নিজের করে পেলাম না, তাই নিজের ইচ্ছে মতো গড়তে পেলাম না। হঠাৎ ধৈর্যচ্যুতি ঘটে যায়, যা অনামিকার প্রকৃতি বিরুদ্ধ তাই হয়ে যায়। হঠাৎ বলে বসেন অনামিকা, মেয়েকে নিজের করে পেয়ে নিজের ইচ্ছে মতো গড়ার নমুনাও তো দেখছি। বলে ফেলেই নিজেকে নিজে ধিক্কার দিলেন অনামিকা। ছি ছি, এ তিনি কি করে বসলেন? এই হঠাৎ অধৈর্য হয়ে পড়া মন্তব্যটির জন্যে ভবিষ্যতে কত ধৈর্য শক্তি সংগ্রহ করতে হবে? ছোট বৌদি কি কথা অপূর্ব অলকার কানে না তুলে ছাড়বে? তারপর আর তো কিছু না, মারবে না কেউ অনামিকাকে। কিন্তু ওই শব্দ, শত শত শব্দের তীরের জন্য প্রস্তুত থাকতে হবে অনামিকাকে। যদিও নিজে ছোট বৌদি অহরহই এমন মন্তব্য করে থাকেন, তার ভাসুরপো বউ অলকা যে ফ্যাশন দেখাতে গিয়ে মেয়ের পরকাল ঝরঝর করছে, এ কথা কারণে অকারণেই বলেন। আর হয়তোবা অকারণেও নয়। অলকার ওই মেয়ে, ডাকনাম যার অনেক রকম, ভালো নাম সত্যভামা, সে মেয়েটা সম্পর্কে অনেক রকম কথাই কানে এসেছে। প্রবোধচন্দ্রের এই পবিত্র কুলের ওই কন্যাটির দ্বারা নাকি বেশ কিছু কালি লেপিত হয়েছে। তবে মা বাপ তার সহায়, সে কালি তলে তলে মুছেও ফেলা হয়েছে। আধুনিক সভ্যতা তো অসতর্কতার অভিশাপ বহন করে বেড়াতে বাধ্য করায় না। তবে ইদানিং যা করাচ্ছে অলকা মেয়েকে দিয়ে, সেটা প্রবোধের কুলে কলঙ্ক লেপন করলেও অলকা সগৌরবেই প্রকাশ করেছে। কিছুদিন এয়ার হোস্টেসের চাকরি নিয়ে অনেক ঝলমলানি দেখিয়ে এখন সত্যভামা আরেক ঝলমলে জগতের দরজা চিনে ঢুকে গিয়েছে। চিনিয়েছে ওর এক দূর সম্পর্কের মাসির মেয়ে, কিন্তু এখন নাকি সত্যভামা তাকে ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে গেছে। সত্যভামা নাকি ক্যাবারে নাচছে হোটেলে হোটেলে।
অলকাই সগর্বে বলে বেড়ায় এক জায়গায় বাঁধা চাকরিতে নাকি ওকে তিষ্ঠ হতে দেয় না লোকে, নানা হোটেল থেকে ডাকাডাকি করে টেনে নিয়ে যায়। গুণ থাকলেই গুণগ্রাহীরা তার সন্ধান পায়, এটাও যেমন স্বাভাবিক, গুণীকে টানাটানি করাও তেমন স্বাভাবিক। অতএব ধরে নেওয়া যেতে পারে অলকা এসব বানিয়ে বলে না। অবশ্য প্রথম যখন সত্যভামার এয়ার হোস্টেসের চাকরির খবরটা প্রবোধচন্দ্রের ভিটের সংসার ভূমিতে এসে আছড়ে পড়েছিল, তখন মস্ত একটা ধূমকুণ্ডলী উঠে অনেকটা আলোড়ন তুলেছিল। অনামিকা পর্যন্ত অলকাকে ডেকে জিজ্ঞেস না করে পারেননি, কথাটা কি সত্যি অলকা? অনামিকা বিস্ময় প্রকাশ করেননি, বিস্ময় প্রকাশ করল অলকা। বলল, সত্যি না হবার কি আছে পিসিমা, মেয়েরা তো আজকাল কত ধরনের চাকরি করছে, আর এ তো বিশেষ করে মেয়েদেরই চাকরি। ওর ওই বিস্ময়টাই যে ওর বল, তা বুঝতে পেরে অনামিকার কথা বাড়াননি। শুধু কথার সুতোয় মুখ মুড়তেই বোধহয় বলেছিলেন, তা বটে, তবে কষ্টের চাকরি, খাওয়া শোয়ার টাইমের ঠিক নেই, নাইট ডিউটি ফিউটি দিতে হবে হয়তো। সে তো হবেই। অলকা মুখটি ঘষা মাজা মসৃণ করে উত্তর দিয়েছে, কন্ট্রাক্টে তো সে কথা আছেই, কিন্তু সে সমস্যা তো জগতের সবচেয়ে পবিত্র পেশার নার্সদেরও আছে। অনামিকা আর কথা বলেননি, কিন্তু বলেছিলেন অনামিকার ছোড়দা, অলকাকে ডেকে নয়, অপূর্বকে ডেকে। নিজেকে বংশমর্যাদার ধারক বাহক হিসেবে ধরে নিয়ে প্রবোধচন্দ্রের পরিত্যক্ত মশালটি তুলে ধরে তীব্র প্রশ্ন করেছিলেন, বাড়িতে এসব কি হচ্ছে অপূর্ব? তোমরা কি ভেবেছ বুকে বসে দাঁড়িয়ে উপড়াবে, বাড়িতে বসে যা খুশি করবে? অপূর্ব খুব শান্ত গলায় বলেছিল, হঠাৎ কি নিয়ে এমন উত্তেজিত হচ্ছ ছোটকা, বুঝতে পারছি না তো। ছোট কাকা আরও উত্তেজিত হবেন এতে আশ্চর্য নেই। সেটা হয়েই তিনি বলে ওঠেন, ন্যাকা সেজন্য অপূর্ব, মেয়েকে এয়ার হোস্টেসের চাকরি করতে পাঠিয়েছ, এ কথা কি অস্বীকার করবে? কেন অস্বীকার করতে যাব কেন? মেয়েকে তো আমি চুরি ডাকাতি করতে পাঠাইনি, চাকরি করতেই পাঠিয়েছি, তাতে আপত্তি করলে? ছোট কাকা ভাইপোর কথা শেষ করতে দেননি। প্রবোধচন্দ্রের উত্তরাধিকারীর কণ্ঠে বলেছিলেন, আমি বলবো চুরি করতেই পাঠিয়েছ। তোমরা দুই স্বামী স্ত্রীতে মিলে নিঃশব্দে বসে সিঁধ কেটে কেটে এই বংশের মান, সম্ভ্রম, সভ্যতা, ভব্যতা সব কিছু চুরি করেছ ওই মেয়েটিকে দিয়ে। ও বাবা, ছোট কাকা যে খুব ঘোরালো উপমা টুপমা দিচ্ছ দেখছি। তাহলে বলতে হয় ডাকাতির ভারটা তুমি বোধহয় তোমার নিজের মেয়ের উপর দিয়েছ। তখনও শম্পা পালায়নি, কিন্তু উড়ছিল তো। সেই আকাশে উড়ন্ত চেহারাটা সকলেরই চোখে পড়েছিল। ছোট কাকা তথাপি বলেছিলেন, বাপ কাকাকে অপদস্থ করার মধ্যে কোনো সভ্যতা নেই অপূর্ব, বললেন প্রবোধচন্দ্রের ছোট ছেলে। যৌবনকালে নিজের যার ওইটাতেই ছিল রীতিমতো আমোদ। কিন্তু যৌবনকাল তো চিরকালের নয়। যৌবনকাল কখন কোন ফাঁকে তার ঔদ্ধত্য আর উন্নাসিকতা, অহমিকা আর আত্মমোহ, প্রতিবাদ আর পরোয়াহীনতার পোর্টফোলিওটি ফেরত নিয়ে নিঃশব্দে সরে পড়ে। হৃত সর্বস্ব প্রৌঢ়ত্ব তখন আপন অতীতকে বিস্মৃত করে যৌবনের খুঁত কেটে বেড়ায়, যৌবনের ঔদ্ধত্য দেখে ক্রুদ্ধ হয়। অপূর্বর ছোট কাকা হলেন ক্রুদ্ধ। বললেন, আমার মেয়েকে আমি কিছু আর প্রশংসা করে বেড়াচ্ছি না, আর তাকে প্রশ্রয় দিচ্ছি না। তাছাড়া বাড়ির মধ্যে নাচুক কুঁদুক, যা হয় করুক, বাইরে বংশের প্রেস্টিজের প্রশ্ন আছে। মেয়েরা চাকরি করলে বংশের প্রেস্টিজ চলে যায়, এ কথা এ যুগে বড় হাস্যকর ছোট কাকা। চাকরি করাটাই দোষের এ কথা তোমাকে বলিনি। ওই চাকরিটা ভদ্রলোকের মেয়ের উপযুক্ত নয়, সেটাই বলেছি। ধারে কাছে কোথায় অলকা ছিল, সে এসে পড়ে খুব আস্তে বলেছিল, এ কথা এখানে যা বললেন বাইরে বলবেন না ছোট কাকা, বরং খোঁজ নিয়ে দেখবেন যেসব মেয়েরা ওখানে রয়েছে তারা কিরকম ঘর থেকে এসেছে। ছোট কাকা একবার দিশেহারার মতো চারদিকে তাকিয়ে বোকার মতো বলেন, তারা বাঙালি নয়। বলা বাহুল্য, এবার হেসে না উঠে পারেননি অলকা। বলেছিল, বাহ, তাহলে আপনার মতে যারা বাঙালি নয় তারা ভদ্রলোক নয়? সে কথা হচ্ছে না। ছোট কাকা তীব্র হন। তোমার তো চিরকালই এড়ে তর্ক,
তাদের সমাজে যা চলে আমাদের সমাজে তা চলে না। বাঙালির একটা আলাদা কালচার আছে। ওই থাকার আনন্দেই আমরা মরে পড়ে আছি ছোট কাকা। কোন কালে মরে ভূত হয়ে যাওয়া কালচারের সব সাধনা করছি। আমি ওসব মানি না। আমি বিশ্বাস করি যুগের সঙ্গে পা ফেলে চলতে হবে। কিন্তু পরে এই অপূর্বই তবে ছোট কাকার মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনায় ব্যঙ্গ হাসি না হেসে উদ্বিগ্নের ভূমিকা নিয়েছিল কেন? উদ্যোগী হয়ে পিসিকে জেরা করতে গিয়েছিল কেন তার ঠিকানার সন্ধানে? কারণ আছে, গূঢ় কারণ। যুগের সঙ্গে পা ফেলে চলতে গিয়ে হঠাৎ পা ফসকে অপূর্বর মেয়ে সত্যভামা তখন আবার দিন কয়েকের জন্যে মামার বাড়িতে বেড়াতে গেছে। ব্যঙ্গ হাসির প্রতিক্রিয়াটা যদি সহসা সেই মামার বাড়ির ঠিকানাটা আবিষ্কার করে বসে। কিন্তু মেয়ে যদি স্বাস্থ্য শক্তি উদ্ধার করে মামার বাড়ি থেকে ফিরে এসে আবার পরোয়াহীনতার ভূমিকা নেয়, অপূর্বর তবে আবার যুগের সঙ্গে পা মেলানো ছাড়া উপায় কি? নতুন এই পালা বদলের পালায় অপূর্বর মেয়ে ক্যাবারে নাচে রপ্ত হয়েছে। অপূর্ব কথার ছলে লোককে শুনিয়ে বলে, মেয়ের ব্যাপারে ওর মা যা ভালো বুঝছে করছে, আমি ওর মধ্যে নাক গলাতে যাই না। আজকের সমাজে কি চলছে আর কি না চলছে ওর মাই ভালো বোঝে। অতএব অন্যেরাও ভালো বুঝে চুপ হয়ে গেছে। অপূর্বর মার ছেলে বউয়ের সঙ্গে বাক্যালাপ বন্ধ অনেক দিন। মেয়েরা আসে, মায়ের ঘরে বসে মিটিং করে, চলে যায়। অলকা বলে, আমার সাপে বর, নইলে ওই চারখানি ননদিনীর হ্যাপা সামলাতে হতো 12 মাস। অপূর্বও সেটা স্বীকার করে বই কি। সত্যভামার এই নৃত্য তো শুধুই ভূতের নৃত্য নয়, ও থেকে পয়সা আসে ভালোই। তবে এও তো একটা চাকরি, বাজার আগুন, সংসারের চাল বেড়ে গেছে যথেষ্ট। একার উপার্জনে চাল বজায় রেখে চলেই না তো। মেয়ে এবং ছেলে যখন সমাজে সমান বলে স্বীকৃত, তখন বাপের সংসারের অচল রথকে সচল করে তোলার দায়িত্ব মেয়ে বহন করলেই বা লজ্জা কি? কিন্তু প্রবোধচন্দ্র তো লজ্জায় লাল হয়ে গিয়ে অন্তরিক্ষ থেকে বজ্র নিক্ষেপ করলেন না কোনোদিন, যাতে ভিটে তার কলঙ্ক সমেত চূর্ণ হয়ে যায়। কিন্তু লজ্জা আশেপাশের লোকের। তাই অনামিকা তার ছোট বৌদির আক্ষেপের মুখে বলে ফেললেন, মেয়েকে নিজের মনের মতো করে মানুষ করার নমুনা তো দেখলাম। বলেই বুঝলেন খুব অসতর্কতা হয়ে গেছে। এই অসতর্কতা ছোট বৌদিকে শত্রু শিবিরে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু কি আর করা, হাতের ঢিল মুখের কথা একই বস্তু, এ তো চিরকালের কথা। ছোট বৌদি অবশ্যই ফোঁস করে উঠলেন, বললেন, সবাই সমান নয় ছোট ঠাকুরজি। রাগের সময় উনি ঠাকুরজি শব্দটা ব্যবহার করেন। বললেন, অলকার সঙ্গে আমার তুলনা করো না, কিন্তু দেখাতে পেলাম না, এই আমার দুর্ভাগ্য। অনামিকা এই আক্ষেপের মুখোমুখি কতক্ষণ আর দাঁড়িয়ে জুঝবেন। বললেন, আচ্ছা, খবরটা ছোটদাকে দিও। চলে যাবার জন্যে পা বাড়ালেন। ছোট বৌদি বললেন, চিঠিটা কই? অনামিকা বললেন, চিঠিটা সে তো আমার ঘরেই রয়েছে। আচ্ছা, তুমি যাও, তোমাকে আর নামতে হবে না, আমি গিয়ে নিচ্ছি, বললেন ছোট বৌদি। অনামিকা প্রমাদ গণলেন। বললেন, আর বলো না, সে এক পাগলের চিঠি, মোট কথা ওইটাই জানিয়েছে। অর্থাৎ ধরে নাও চিঠিটা তিনি দেখাবেন না। ছোট বৌদি কালী মুখে বললেন, ও, কিন্তু চিঠিটা তুমি পেয়েছ কখন? আমি তো এই বিকেলের ডাকের পর পর্যন্ত লেটার বক্স দেখে এসেছি, প্রশ্নের চিঠি এসেছে কিনা দেখতে। ও, ডাকে তো আসেনি, একটা লোক এসে হাতে দিয়ে গেল। লোক? কিরকম লোক? ছোট বৌদির কণ্ঠে আর্তনাদ। অনামিকা মিথ্যা ভাষণ দিলেন না, বললেন, রাম কালো একটা লোক। রাম কালো? অতএব নিশ্চিন্ত হতে পারো। আবার কি ভেবে সিঁড়ির মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ছোটদা কি কাল চন্দননগরে যাবে? চন্দননগরে তোমার ছোটদা? ছোট বৌদি তীক্ষ্ণ হন, প্রাণ থাকতে নয়। আর যদিও হঠাৎ বুদ্ধিভ্রংশ হয়ে যেতে চায়, আমি ঘরে চাবি দিয়ে আটকে রেখে দেব। অনামিকার পাশ কাটিয়ে ছোট বৌদি আগে তরতরিয়ে সিঁড়ি দিয়ে উঠে যান। অনামিকা আস্তে আস্তে সিঁড়ি উঠতে লাগলেন। 3 তলা পর্যন্ত উঠতে হবে।
এসে চিঠিখানা আবার হাতে নিলেন, কিন্তু পড়লেন না। ভাবতে লাগলেন সনৎ কাকার বাড়িতে একবার যাবার দরকার এখন আর আছে কিনা। শুনেই ভেবেছিলেন তক্ষুনি খবর এসেছে, ছুটে গেলে শেষ যাত্রার কালেও দেখা হতে পারে। কিন্তু না, ছোট বৌদি বলে উঠেছিলেন, সে কি এখন গিয়ে কি করবে, উনি তো কাল সকালে মারা গেছেন। কাল সকাল, আর এখন আজ রাত্রির। তার মানে আকাশে বাতাসে কোথাও কোনোখানে চিতার ধোঁয়াটুকুও নেই। তবে আর ছোটাছুটিতে লাভ কি? কিন্তু আগামীকাল অথবা তার পরদিন কি জন্যে? নিরুদার শোকে সান্ত্বনা দিতে, নাকি অভিযোগ জানাতে? অনামিকাকে কেন খবর দেওয়া হয়নি? অনামিকা পাগল নয় যে এই ধৃষ্টটাটুকু করতে যাবেন। না গেলে কি হয়? পরে কোনো একদিন দেখা হলে নিরুদা যদি বলে, কি তুমি তো কাকাকে খুব ভালো টালো বাসতে, কই মরে যাওয়ার খবর শুনো তো এলে না একবার? এই আক্রমণটুকু থেকে রক্ষা করতে? দূর, আগে মানে অনেক দিন আগে হলে হয়তো এটা করতেন অনামিকা। নিজেকে ত্রুটিশূন্য করবার একটা ছেলে মানুষই মোহ ছিল তখন। সেই ত্রুটিশূন্য করবার জন্যে প্রাণপণ চেষ্টা করেছেন, ইচ্ছার বিরুদ্ধে লড়েছেন, নিজের সম্পর্কে বিস্মৃত হয়ে থেকেছেন। সেই ছেলে মানুষই মোহটা আর নেই। ওই ব্যর্থ চেষ্টাটা যে শুধু নিজের ভেতরেই ক্ষয় ডেকে আনে, এটা ধরা পড়ে গেছে। অতএব নিরুদার সঙ্গে সৌজন্য করতে না গেলেও চলবে। তবে চলে যাওয়া যায় চন্দননগরে। বহুদিনের অদেখা শেষদির কাছে গিয়ে দাঁড়ানো যায়। একটা আগ্রহ অনুভব করলেন। ডায়েরি বইয়ের পাতাটা খুলে দেখলেন আগামী কাল এবং পরশু তরশু এই দুদিনের মধ্যে কোথাও কোনো ফাঁদে পড়ে আছেন কিনা। দেখলেন নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু বাড়িতে কি বলবেন কথাটা? বলবো না ভাবতেও লজ্জা করছে, বলে কয়ে যাব ভাবতেও খারাপ লাগছে। শম্পার মা বাপ স্থির হয়ে বসে রইল, আর পিসি ছুটল। এটা মেয়েকে আশকারা দিয়ে নষ্ট করবার আর একটি বৃহৎ নজির হয়ে থাকবে। থাক, কি করা যাবে। ঠিক এই মুহূর্তে কোথাও একটু চলে যাবার জন্যেও মনটা ব্যাকুল হয়ে উঠেছে। গতকাল সকালে মারা গেছেন সনৎ কাকা এই শহরেরই এক জায়গায়, অথচ অনামিকা যথানিয়মে খেয়েছেন, ঘুমিয়েছেন। ওই পাড়ারই কাছাকাছি রাস্তা দিয়ে গাড়ি করে বেরিয়ে গেছেন রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালন করতে। হঠাৎ আবার অনেক দিন আগের সেই একটি দিনের কথা মনে পড়ল। মানুষ কি পারে আর কি না পারে। সেদিনও তো সভা করেছেন অনামিকা, যেদিন নির্মলের খবরটা পেয়েছিলেন সভামণ্ডপে দাঁড়িয়ে। সত্যদ্রষ্টা কবি বলে রেখেছেন, জানি এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। পরম সত্য, তাতে আর সন্দেহ কি। তবু সেই দিন কাটার অন্তরালে কোথাও কি একটু সুর কেটে যায় না? নিঃশ্বাস পড়ল মৃদু গভীরে। শুয়ে পড়লেন ঘরের আলো নিভিয়ে। হঠাৎ মনে হল তখন ছোট বৌদির সঙ্গে বৃথা কথায় সেই সুরের তার যেন ছিঁড়ে খুঁড়ে ঝুলে পড়ে গেল। অনামিকা একটি মধুর গভীর সুরের আস্বাদ থেকে বঞ্চিত হলেন। শোকেরও একটা আস্বাদ আছে বই কি, গভীর গম্ভীর পবিত্র। পবিত্র মাধুর্যময় গভীর গম্ভীর সেই আস্বাদনের অনুভূতিটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে গেল। সেগুলিকে কুড়িয়ে তুলে নিয়ে আর সম্পূর্ণতা দেওয়া যাবে না, আর ফিরে পাওয়া যাবে না সেই প্রথম মুহূর্তের স্তব্ধতা। এও একটা বড় হারানো বই কি। পারিবারিক জীবনে এমন কতগুলো ব্যাপার আছে যেগুলো নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও না করে উপায় নেই। না করলে পারিবারিক আইন লঙ্ঘন করা হয়। আপন গতিবিধির নিখুঁত হিসেব পরিবারের অন্যান্য জনের কাছে দাখিল করা তার মধ্যে একটি। তোমার ইচ্ছে হলে কোথাও চলে যাবার ক্ষমতা তোমার নেই, মনের উপর চাপানো আছে ওই আইন ভার। চলে যাওয়াটাই তো শেষ কথা নয়, তার পেছনে ফিরে আসা বলে একটা কথা আছে। ফিরে আসার পর পরিজনেরা জনে জনে বিস্ময়ে হতবাক হয়ে শুধবে না, কি আশ্চর্য, না বলে চলে গেলে, কোথায় গেলে কাউকে না জানিয়ে। পারিবারিক শাস্ত্রে এটা খুব গর্হিত অপরাধ, যেন অন্যদের অবমাননা করা, যেন ইচ্ছে করে স্বেচ্ছাচারিতার পরাকাষ্ঠা দেখানো।
অতএব নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ছোট সুটকেসটা গুছিয়ে রেখে নিচের তলায় নামতে হলো অনামিকাকে। চাকরটাকে ডেকে বললেন, ছোটমা কোথায় রে? ছোটমা? তিনি তো এখন পুজোর ঘরে। শুনে বিস্মিত হলেন অনামিকা। ছোট বৌদির এই উন্নতি কবে হলো, জানতেন না তো? যাক, কত কি তো ঘটছে সংসারে, তিনি আর কতটুকু জানেন। এই একটা অদ্ভুত জীবন তার, না ঘরকা না ঘাটকা। এই সংসারে আছেন, কিন্তু এর সঙ্গে যেন সম্মুখ যোগ নেই। যেহেতু যথারীতি যথাসময়ে অন্য সংসারে গিয়ে প্রতিষ্ঠিত হননি, সেই হেতু অনামিকা যেন একটা বাড়তি বস্তুর মতো এখানে চেপে বসে আছেন। আজন্মের জায়গা, তবু জন্মগত অধিকারটুকু কখন যে চলে যায়। মেয়েদের জীবনে এ একটা ভয়ঙ্কর কৌতুক। আচ্ছা, বাড়ির কোনো ছেলে যদি অবিবাহিত থাকে, এমন তো অনেকেই থাকে, তারও কি এইরকম কেন্দ্রচ্যুত হয়ে বাড়তিতে পরিণত হতে হয়? ভাবতে ভাবতে আবার দোতলায় চলে এলেন অনামিকা। ছোড়দার ঘরের সামনে দাঁড়িয়ে ডাকলেন, ছোড়দা। ছোড়দা সাড়া দিলেন না। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বেরিয়ে এসে দাঁড়ালেন। কুঞ্চিত ভ্রু, অপ্রসন্ন মুখ। অনামিকা ওর প্রশ্নের অপেক্ষা রাখলেন না, বললেন, ছোটবতী তো শুনেছি পুজোর ঘরে নাকি? ওকে একটা কথা বলার ছিল, তুমি বলে দিও। আজ যেন আমার আজ কাল পরশু এই 2-3 দিন যেন আমার রান্না টান্না করতে না দেয়। আমি একটু যাচ্ছি। বলেই মনে হলো কথাটা খুব বেখাপ্পাভাবে বলা হলো। ছোড়দার চায়ের পেয়ালা শেষ করে শ্লেষাত্মক গলায় বলেন, 3 দিনের জন্যে? সভাটা কোথায়? ছোড়দা কি বুঝতে পারেননি অনামিকা কোথায় যাচ্ছেন? অনামিকার মনে হলো বুঝতে পেরেও ছোড়দা যেন ইচ্ছে করেই প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে গেলেন। অনামিকারই ভুল। গোড়াতেই স্পষ্ট পরিষ্কার গলায় বললেই ভালো হতো, ছোড়দা, আমি দিন 3 জন্য চন্দননগরের শেষদির কাছে বেড়াতে যাচ্ছি। এবার বললেন, না, সভাটভা তো না, শেষদির কাছে একটু বেরিয়ে আসতে যাচ্ছি। শেষদির কাছে মানে চন্দননগরে? ছোড়দার তিক্ত গলায় বললেন, আশা করি আহ্লাদ করে কাউকে নিয়ে আসবে না। নিয়ে? কাকে? অনামিকাও এবার প্যাঁচ কষলেন, বললেন, নিয়ে আসার কথা কি বলছো? কি বলছি তুমি একেবারেই বুঝতে পারোনি, এটা আশ্চর্যের কথা। তুমি গতকাল জানিয়েছ তোমার সেই ধিঙ্গি ভাইঝি চন্দননগরে আরেক আশ্রয়দাত্রীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন, এবং বোঝা যাচ্ছে আজ তুমি সেখানে ছুটছ। অনামিকা মৃদু হেসে বলেন, ছুটছি হয়তো এমনি, মনটা ভালো লাগছিল না, তবে হয়তো অজানিতে তাকে দেখতেই ছুটছি। আনবার কথা ভাবতে যাব কোন সাহসে ছোড়দা? কার বাড়িতে নিয়ে আসবো একটা বেয়াড়া দুষ্টু বুদ্ধিহীন মেয়েকে? ছোড়দার কি একটু আগে চাটা গলায় বেঁধেছিল, তাই অমন হঠাৎ বিষম খেলেন? কাশতে কাশতে সময় চলে গেল অনেকটা। তারপর বললেন, সে কথা বলতে পারো না তুমি। বাবা তোমার এ বাড়ির ওপর বেশ কিছু অধিকার দিয়ে গেছেন। অনামিকা তেমনি হেসে বলেন, আমি তো সেই অদ্ভুত বাজে ব্যাপারটাকে বাবার ছেলে মানুষই ছাড়া আর কিছুই ভাবি না ছোড়দা। নেহাত তোমাদের গোত্রেই রয়ে গেলাম, তাই তোমাদের বাড়িতেও থেকে গিয়েছি। যাক ও কথা, আমি তাহলে বেরোচ্ছি। ছোড়দা এবার দাদা জনচিত একটি কথা বললেন, একাই যাচ্ছ নাকি? যদিও একা বেড়ানোর অভ্যেস অনামিকার আদৌ নেই, সভা সমিতির ব্যাপারে এখানে সেখানে যাচ্ছেন বটে সর্বদা, সে তো তারা গলবস্ত্র হয়ে নিয়েই যায়। যাবার ঠিক করে ফেলার আগে সামান্য একটু চিন্তাও যে না করেছেন তাও নয়। তবু খুব হালকা গলাতেই উত্তর দিলেন, এই তো এখান থেকে এখানে, সকালের গাড়ি, এর আর একা কি? ছোড়দার কিছু বললেন না, ঘরের মধ্যে ঢুকে গেলেন। আর ছোড়দার শুধু ঢিলে গেঞ্জি পরা পিঠটা দেখে অনামিকার মনটা হঠাৎ কেমন মায়ায় ভরে গেল। কি রোগা হয়েছে ছোড়দা, পিঠের হাড়টা গেঞ্জির মধ্যে থেকে উঁচু হয়ে উঠেছে। বেচারি, মুখে তেজ দেখিয়ে মান বজায় রাখে, ভেতরে ভেতরে তুষ হয়ে যাচ্ছে বইকি। রাগ, দুঃখ, অপমান, লজ্জা, দুশ্চিন্তা, মেয়ের প্রতি অভিমান, সব কিছুর ভার আর জ্বালা নিজের মধ্যেই বহন করে চলেছে ও। একটু অন্তরঙ্গ গলায় একটু কিছু ভালো কথা বলতে ইচ্ছে হলো,
কিন্তু কি বা বলবেন? ছোড়দা যদি অন্য ধরনের রাগ দেখিয়ে বলতো, যাচ্ছিস যদি তো সেই পাজি মেয়েটার চুলের মুঠি ধরে টেনে নিয়ে চলে আয়, তাহলে হয়তো সেই অন্তরঙ্গ হবার সুবিধেটা হতো। কিন্তু যদি আর হয়তোগুলো চিরদিনই চিত্ত চাঞ্চল্যের কারণ হওয়া ছাড়া আর কোনো কাজে লাগে না। নিজ মনে ভাবনা করার পক্ষে রেলগাড়ি জায়গাটা আদর্শ। এক গাড়ি লোকের মধ্যেও তুমি দিব্যি নিশ্চিন্ত মনে একা থাকতে পারো। তোমার মুখ দেখে কেউ মনের ভাব পড়বার চেষ্টা করবে না। অনামিকা দেবী এখন তাই ভাবতে পাচ্ছেন শেষদির সঙ্গে প্রথম দেখার অবস্থাটা কেমন হবে। দেখে কি উচ্ছ্বসিত হয়ে ছুটে আসবে শেষদি, না শান্ত গম্ভীর অভ্যর্থনায় জমানো অভিমান প্রকাশ করবে? অনামিকা কি তবে গিয়েই হৈ হৈ করবেন, ও শেষদি কতদিন পরে দেখলাম তোকে, অথবা কিরে চিনতে টিনতে পারছিস না চেহারাটা ভুলে গেছিস? না, ও কথা আবার উল্টো চাপ পড়তে পারে। শেষদি হয়তো ফট করে উত্তর দিয়ে বসবে, চেহারা ভুলবার জো কি, কাগজপত্রে তো মাঝে মাঝে চেহারা দেখতে পাওয়া যায়। অবশ্যই কাগজপত্রের ছাপা চেহারা নিয়ে কিছু হাসাহাসি করা যায়, কিন্তু মনের চেহারাটা যেন তার অনুকূল নয়, যেন সেই মনটা শুধু শেষদি বলে ডেকেই চুপ করে যেতে চায়, আর কোনো কথা নয়। কিন্তু এ তো গেল শেষদির কথা। আর সেই মেয়েটা, সে কি বলবে? সে নিশ্চয়ই ছুটে এসে জড়িয়ে পিষে গায়ে নাক ঘষে একাকার করবে। হাওড়া থেকে চন্দননগর ইলেকট্রিক ট্রেনের ব্যাপার, তবু যেন মনে হচ্ছে পথটা ফুরোতে চাইছে না। সেই মেয়েটার প্রথম আবেগের ঝড়টা কল্পনা করতে করতে ধৈর্য কমে আসছে। কিন্তু গতকাল থেকে অনামিকার জন্য বুঝি ভাগ্যের হাতের চড় খাওয়াই লেখা ছিল, তাই সেই ঝড়টা এসে আছড়ে পড়ল না। শেষদি ওকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল, আস্তে বলল, তুই? তারপর আরও আস্তে আস্তে বলল, তুই এখন এলি? হঠাৎ ভয়ানক একটা ভয়ে বুকটা হিম হয়ে গেল অনামিকার। মনে হলো গতকালকের মতো আজও বুঝি নিদারুণ একটা সংবাদ তার জন্য অপেক্ষা করছে। অনামিকা কি সিঁড়িতেই বসে পড়বেন? পারুল বোধহয় মুখ দেখে মনের কথা বুঝল, তাই আস্তে বলল, ভয় পাস নে, তবে খবরটা সত্যি খুব খারাপ। সেই ছেলেটা জানিস তো, কদিন আগে চলে গিয়েছিল। সকালে হঠাৎ কি একটা লোক এসে খবর দিল। শেষদি একটু থামল, তারপর বলল, সেই ছেলেটা বুঝি কোন কারখানায় কাজ করত, সেখানে বুঝি কার সঙ্গে কি গোলমাল হয়েছিল, বোমা টোমা মেরেছে নাকি, বেঁচে আছে কি নেই এই অবস্থা ছেলেটার। শোনামাত্র মেয়েটা এমন করে চলে গেল, ভালো করে বুঝতেই পারলাম না। অনামিকা নিঃশ্বাস ফেলে বললেন, সেই লোকটা চেনা না অচেনা? চেনা আবার কোথায়, একদম অচেনা। কি আশ্চর্য, কালই ছেলেটার সঙ্গে আমার দেখা হলো। খবরটা আদৌ সত্যি নাও হতে পারে, কোনো খারাপ লোক কোনো মতলবে। বলেছিলাম রে সে কথা, কানেই নিল না, উন্মাদের মতো ছুটে চলে গেল তার সঙ্গে। আর তুই এতদিন পরে আজ এলি বকুল। বকুল নিঃশ্বাস ফেলল। বকুলের মনে হলো কোথায় যেন একটা বাক্স ছিল তার ভরা ভর্তি, সেই বাক্সটা হঠাৎ খালি হয়ে গেল। কিসের সেই বাক্সটা? কি ভরা ছিল তাতে? চল বসবি, চল, বলল শেষদি। তারপর প্রাথমিক অভ্যর্থনা পর্বও সারল। কিন্তু এতদিন পরে দুটি ভালোবাসার প্রাণ এক হয়েও কোথায় যেন বিচ্ছিন্ন হয়ে রইল। সুরটা কেটে গেছে, মাঝখানে যেন একটা বোবা দেয়াল। সেই একটা উন্মাদ মেয়ে বকুলের অনেক কষ্টের দুর্লভ আয়োজনটুকু ব্যর্থ করে দিয়ে চলে গেছে। কিন্তু কোথায় গেল? কোথায় খুঁজতে যাওয়া যাবে তাকে? তা যে লোকটা খবর দিতে এসেছিল, সেই লোকটা যদি খাঁটি হয় তো খোঁজবার জায়গা আছে। এন্টালির কাছে একটা অখ্যাতনামা হাসপাতালের নাম সে করেছে। আর খাঁটি না হলে তো কথাই ওঠে না। যে মেয়েটা হারিয়ে যাব প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তবু হারিয়ে যেতে পারেনি, তার দুষ্ট নক্ষত্র এইবার সেই যোগাযোগটা ঘটিয়ে দিল। এই অসংখ্য লোকের ভিড়ে ভরা পৃথিবীর কোন একখানে হয়তো সে হারিয়ে গেল। অনেকক্ষণ পরে গঙ্গার ধারের সেই বারান্দাটায় বসল দুজনে। আর এতক্ষণ পরে শম্পার কথা ছাড়া একটা কথা বলল বকুল। বলল,
তুই যে কেন এখান থেকে একদিনের জন্য নড়তে চাস না তা বুঝতে পারছি শেষদি। পারছিস? শেষদি হাসে। তুই কাজের সমুদ্রে হাবুডুবু খাস, আর আমি অকাজের অবসরে গঙ্গা তীরে বসে বসে ঢেউ গুনি। তোকে দেখে আমার হিংসে হচ্ছে শেষদি। মনে হচ্ছে যদি তোর মতো জীবনটা পেতাম। পারুলের অভ্যস্ত কৌতুক প্রিয়তা জেগে ওঠে। ওরে সর্বনাশ, বাংলাদেশ তাহলে একটি দুর্দান্ত লেখিকা হারাতো না? ক্ষতি ছিল না কিছু। লাভ ক্ষতির হিসেব কি সবসময় নিজের কাছে থাকে? পারুল বলে। মেয়েটা কি বুঝল তার এই পাগলের মতো ছুটে চলে যাওয়ায় কোথায় কি লোকসান হলো? অর্থাৎ ঘুরে ফিরে সেই মেয়েটার কথাই এসে পড়ল। অদ্ভুত মেয়ে। পারুল আবার বলে, দুর্লভ মেয়ে। ওকে ওর মা বাপ বুঝতে পারল না। অবশ্য না পারাই স্বাভাবিক। সাধারণত যে মাল মশলা দিয়ে আমাদের এই সংসারী মানুষগুলো তৈরি হয়, ওর মধ্যে তো সেই মাল মশলার বালাই নেই। যা আছে সেটা সংসারী লোকেদের অচেনা। তোর মধ্যে তো তেমনি উল্টোপাল্টা মাল মশলা। বকুল আস্তে হাসে। তোকেও তাই কোনোদিন কেউ বুঝতে পারল না শেষদি। আমার কথা ছেড়ে দে, নিজেকে নিয়ে নিজেই বইছি। মোহন শোভনের খবর কিরে শেষদি? ভালো, খুব ভালো। প্রায় প্রায় আরও পদোন্নতির খবর দেয়। পুরনো গাড়ি বেচে নতুন গাড়ি কিনেছে সে খবর জানায়। বকুল একটু তাকিয়ে থেকে বলে, আচ্ছা শেষদি, পৃথিবীতে সত্যিকার আপন লোক বলতে তাহলে কি কিছুই নেই? থাকবে না কেন? পারুল অবলীলায় বলে। তবে তাকে সম্পর্কের গণ্ডির মধ্যে খুঁজতে যাওয়া বিড়ম্বনা। দৈবক্রমে যদি জুটে যায় তো গেল। ভেবেছিলাম 2-3 দিন থাকব, বকুল বলে। কিন্তু আমার ভাগ্যে অত সুখ সইলে তো। পারুল হৈ হৈ করে ওঠে না, বলে, তাই তো দেখছি। কাল থেকে কতবার আমি যে কলকাতায় চলে গিয়েছি আর এই হাসপাতালটা খুঁজে বেরিয়েছি তার ঠিক নেই। কিন্তু সত্যিকার কিছু করার ক্ষমতা নেই। তুই এলি, তোর সঙ্গে যেতে পারা যায়। তুই যাবি? ভাবছিলাম, ছেলেটা এতদিন থাকলো, অসুখে ভুগল, মায়াটায় পড়ে গেল। পারুল চুপ করে গেল। আরও কিছুক্ষণ কথা হলো লোকটা সত্যি কথা বলছে কিনা এই নিয়ে। এইভাবে কত জোচ্চুরি তো ঘটছে শহরে। তবু শম্পা নামের সেই মেয়েটাকে তো হারিয়ে যেতে দিতে পারা যায় না। অনেকক্ষণ পরে বকুল বলে, তখনই যদি ওর সঙ্গে চলে যেতিস। পরে 100 বার তাই ভাবলাম রে, কিন্তু ব্যাপারটা এত আকস্মিক ঘটে গেল। কে ডাকছে বলে নিচে নামলো, তার 2 মিনিট পরেই ঊর্ধ্বমুখ হয়ে উঠে এসে, সেজ পিসি, সত্যবানকে বোমা মেরেছে, বোধহয় মরে গেছে, আমি যাচ্ছি। যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কে বলল? এসব প্রশ্নের উত্তরই দিল না। যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থায় নেমে গেল। সঙ্গে সঙ্গে নামলাম, দেখলাম লোকটাকে কলকারখানার লোকের মতোই, গুছিয়ে কথা বলতেও জানে না। যা বলল তার মর্মার্থ ওই। তাও যে একটু জেরা করব তার সময় পেলাম না। পোড়ার মুখ মেয়ে বলে উঠল, জিজ্ঞেস করবার অনেক সময় পাবে পিসি। এখনও যদি একেবারে মরে গিয়ে না থাকে তো গিয়ে দেখতে পাওয়া যাবে। বলে লোকটা যে সাইকেল রিকশায় চেপে এসেছিল সেটাই চড়ে বসল তারা পাশাপাশি। চোখের সামনে গড়গড় করে চলে গেল রিকশাটা। ওরা গড়গড় করে চলে যেতে পারে, নিঃশ্বাস ফেলে বলে বকুল। জল মানে না, আগুন মানে না, কাঁটা বন মানে না, গড়গড়িয়ে এগিয়ে যায়। কে জানে এই শক্তি ওরা কোথা থেকে আহরণ করেছে। পারুল মৃদু হেসে বললে, তোদেরই তো জানবার কথা, সমাজতত্ত্ব আর মনস্তত্ত্ব এই নিয়ে কাজ যাদের। তবে আমি ওই অকেজো মানুষ। গঙ্গার ঢেউ গুনে গুনে যেটুকু চিন্তা করতে শিখেছি তাতে কি মনে হয় জানিস? সব ভয়ের মূল কথা হচ্ছে অসুবিধায় পড়ার ভয়। সেই ভয়টাকে জয় করে বসে আছে ওরা। বকুল আস্তে বলে, অসুবিধায় পড়ার ভয়? তা নয়তো কি বল। আমি বলছি অসুবিধের, তুই না হয় বলবি বিপদের। তা ওই বিপদ জিনিসটাই বা কি? অসুবিধে ছাড়া আর কিছু আমাদের অভ্যস্ত জীবনের?
আমাদের অভ্যস্ত দৈনন্দিন জীবনযাত্রার কোথাও একটু চিড় খেলেই আমরা বলি কি বিপদ। তাই উচ্চ থেকে তুচ্ছ বিশৃঙ্খলা মাত্রেই আমাদের কাছে বিপদ। রোগশোকেও যতটা বিপদ, ছেলের চাকরি যাও ততটাই বিপদ। জামাই বাড়ির সঙ্গে মতান্তর, পড়শির সঙ্গে মতান্তর, দরকারি জিনিস হারানো, দামি জিনিস খোয়া যাওয়া, বাজার দর চড়ে ওঠা, পুরনো চাকর ছেড়ে যাওয়া, সবই আমাদের কাছে বিপদ। তার মানে ওই সব কিছুতেই আমাদের অসুবিধে ঘটে। আবার মোহনের বউ তো চাকরের একটু অসুখ করলেই কি সর্বনাশ, এ কি বিপদ বলে সারিডন খেয়ে শুয়ে পড়ে। হেসে ওঠে দুজনেই। তারপর পারুল আবার বলে, এইসব দেখে শুনে, অর্থাৎ এতকাল ধরে মানবচিত্ত আর সমাজচিত্র অনুধাবন করে বুঝে নিয়েছি সব ভয়ের মূল কথা ওই বিপদের ভয়। এই যে আমি কাল থেকে কত শতবার সেই না দেখা হাসপাতালটার আশেপাশে ঘুরে মোলাম, কই যা থাকে কপালে বলে বেরিয়ে পড়তে তো পারলাম না। ভয় হলো, কি জানি বাবা কত রকম বিপদে পড়ে যেতে পারি। ওরা সেই ভয়টা করে না। ওরা শুধু ভেবে নেয় এইটা আমায় করতে হবে, আর সেই করাটার জন্যে যা করতে হয় সবই করতে হবে। অসুবিধায় পড়ব, বিপদ হবে, এই চিন্তার ধার ধারে না। গঙ্গার খুব হাওয়া উঠেছে, গা শিরশির করে উঠছে, তবু বসেই থাকে ওরা। বকুল অন্য মনস্ক গলায় বলে, আরও একটা বড় জিনিসের ভয় ওরা করে না, সেটা হচ্ছে লোকনিন্দের ভয়। লোকে কি মনে করবে এ নিয়ে এ যুগে মাথা ঘামায় না, যেটা নাকি আমাদের যুগের সর্বপ্রধান চিন্তার বস্তু ছিল। পারুল একটু হাসল। তা বটে, আমার একজন সম্পর্কে দিদি শাশুড়ি ছিল। বুড়ি কথায় কথায় ছড়া কাটত, বলতো যাকে বলো ছি তার রইল কি, বলতো যার নেই লোকভয় সে বড় বিষম হয়। আমাদের কাল আমাদের ওই জুজুর ভয়টা দেখিয়ে দেখিয়ে জব্দ করে রেখেছে। বকুল বলল নিঃশ্বাস ফেলে, অথচ ওই মেয়েটা যেদিন চলে এলো, কত সহজেই চলে এলো। বাপ বলল আমাদের বাড়িতে এসব চলবে না। মেয়ে বলল ঠিক আছে, তবে আমি চললাম তোমার বাড়ি থেকে। ব্যাস হয়ে গেল। 1 মিনিট সময়ও ভাবল না এই আশ্রয় ছেড়ে দিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াব। একবারও ভাবল না আমার এই চলে যাওয়াটা লোকে কি চোখে দেখবে। মেয়ে মানুষ দৈব দুর্বিপাকে পড়েও যদি একটা রাত বাড়ির বাইরে থাকত, তার জাত যেত, এ তো এই সেদিনের কথা। উলঙ্গের নেই বাটপাড়ের ভয়, পারুল বলে। যারা জাত শব্দটাকেই মানে না, তাদের আবার জাত যাবার ভয় কিরে? এরা দেখছে সুবিধাবাদীরা ধুনি জেলে জেলে ধোঁয়ার পাহাড় বানিয়ে বলছে এ হচ্ছে অলঙ্ঘ হিমালয়। ব্যাস অলঙ্ঘ। যেই না এ যুগ তাকে ধাক্কা দিয়ে দেখতে গেল, দেখল পাথর নয় ধোঁয়া। পার হয়ে গেল অবলীলায়। হ্যাঁ, মেয়েটাও তাই চলে গেল মিথ্যে পাহাড়টা ফুটো করে। যে মুহূর্তে জানল বাবার এখানে আমার যা কিছু থাক মর্যাদা নেই, সেই মুহূর্তে ঠিক করে ফেলল অতএব এখানটা পরিত্যাগ করতে হবে। এমন মনের জোর আমাদের ছিল কোনো দিন? কত অসম্মানের ইতিহাস, কত অমর্যাদার গ্লানি বহন করে আশ্রয়টা বজায় রেখেছি, এখনও রাখছি। এখনও স্থির বিশ্বাস রাজেন্দ্রলাল স্ট্রিটের ওই ইটের খাঁচাখানার মধ্যেই বুঝি আমার মর্যাদা, আমার সম্মান। ওই গণ্ডি থেকে বেরিয়ে এলেই লোকে আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকাবে। ওই খাঁচার শিকগুলোয় মরচে পড়ে গেছে, তবু আঁকড়ে ধরেই বসে আছি। পারুল বলে, যার যেমন মনের গড়ন। তুই যদি সাহস করে বেরিয়ে আসতে পারতিস, দেখতিস সেটাই মেনে নিত লোকে। সেই কথাই তো হচ্ছে, সাহসটা কই? পারুল একটু হেসে ফেলে বলে, তুই এত লেখিকা টেখিকা, তবু তোর থেকে আমার সাহস অনেক বেশি। এই দেখ একা রয়ে গেছি, আত্মীয় স্বজনের নিন্দের ভয় করি নে, ছেলেদের রাগের ভয় করি না, চোরের ভয় ভূতের ভয় কিছুই করি না। তেমনি সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছিস, তোকে সবাই ত্যাগ দিয়েছে, বলল বকুল ঈষৎ হেসে। পারুল আবার হাসল, বলল, যারা অতি সহজেই আমাকে ত্যাগ দিতে পারে তাদের সঙ্গে বিচ্ছেদের ক্ষতিটা কোথায় বল? যেটা নেই সেটা হারানো আবার লোকসান কি? সবটাই তো শূন্যের ওপর। তোর হিসেবটাই কি সম্পূর্ণ ঠিক শেষদি? ও পক্ষেও তো এরকম একটা হিসেব থাকতে পারে।
সোজাসুজি তোর ছেলেদের কথাই ধর, ওরাও তো ভাবতে পারে মার মধ্যে যদি ভালোবাসা থাকতো, মা কি আমাদের ত্যাগ করতে পারত? ব্যাপারটা ভারী সূক্ষ্ম রে বকুল। ও বলে বোঝানো শক্ত, অনুভবই ধরা যায় শুধু। তুই তো আবার ও রসে বঞ্চিত গোবিন্দ দাস। জগতের যে দুটি শ্রেষ্ঠ রস, তার থেকে দিব্যি পাশ কাটিয়ে কাল্পনিক মানুষের দাম্পত্য জীবন আর মাতৃস্নেহ নিয়ে কলম শানাচ্ছিস। আমি ওদের মুক্তি দিয়েছি, ওরা বলছে মা আমাদের ত্যাগ করেছে। আমি যদি ওদের আঁকড়াতাম, ওরা বলতো ওরে বাবা, এ যে অক্টোপাসের বন্ধন। তবেই বল, মার মধ্যে যদি সত্যি ভালোবাসা থাকে, তবে সে কি করবে? নিজের সুনাম দুর্নাম দেখবে, না সন্তানকে সে অক্টোপাসের বন্ধন থেকে মুক্তি দেবে? তোর কি মনে হয় সবাই ওই বন্ধনটাই ভাবে? তোর কি মনে হয়? কি জানি। আরে বাবা, সেটাই তো স্বাভাবিক, পারুল বলে। পাখির ছানাটা যখন ডিম থেকে বেরিয়ে আকাশে উঠতে যায়, তখন সে কি আহা এতদিন এর মধ্যে ছিলাম ভেবে সেই ডিমের খোলাটা পিঠে নিয়ে উঠতে যায়? যদি বাধ্য হয়ে তাকে সেটাই করতে হয়, ওড়ার আকাশটা তার ছোট হয়ে যাবে না? তবে আর দুঃখ করার কি আছে? না, কিছু নেই, এটা শুধু আলোচনা। আর এটা তো আজকের কথা নয় রে, চিরদিনের কথা। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ চেরে, কই সে নিধি? মনের মানুষ, ওটা হচ্ছে সোনার পাথর বাটি, বুঝলি শেষদি? ও কেউ পায় না, বকুল বলে। তবু গোবিন্দভোগ না জুটলে খুঁতকুড়ো দিয়েই চালাতে হবে। চালাক, যাদের চলতেই হবে তারা তাই করুক, পারুল বলে। যে পথের ধারে বসে পড়েছে, তার সঙ্গে পথ চলাদের মিলবে না। বসে বসেই দেখবে সে চলতে চলতে তার জন্য কেউ বসে পড়ে কিনা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা, আজ ৪র্দশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।